আব্দুল মান্নান ভিয়া কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইতিমধ্যে একাদশ শ্রেণীতে ছিলে, দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কথা ছিল। করোনার দুঃসময়ের কারণে আমরা পরীক্ষা নিতে পারিনি, কিন্তু তারপরেও যেহেতু পরীক্ষা নিতে পারিনি, সময়ও চলে গেছে, তো আমরা ধরে নিচ্ছি তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। এবং আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করব। আমরা বাংলা আমাদের দুই পত্র, বাংলা প্রথম পত্র যেখানে 100 নম্বর এবং বাংলা দ্বিতীয় পত্র এখানেও 100 নম্বর, এর মধ্যে 30 নম্বরের ব্যাকরণ। তো যেখানে উচ্চারণের ব্যাপারটি রয়েছে, উচ্চারণ একটি চ্যাপ্টার রয়েছে, আমরা আজকে উচ্চারণের উপর ক্লাস করব। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বাসায় নিরাপদে আছো, পরিবারের সাথে আছো, সেখান থেকেই আমার ক্লাসটা করবে এবং ক্লাসটা কেমন হলো সেটা ইনবক্সে আমাকে জানাবে। তো উচ্চারণ হচ্ছে একটি বাচনিক শিল্প, কারণ মানুষ সামাজিক জীব হিসেবে তাকে মনের ভাব ভাষায় প্রকাশ করতে হয়, আর ভাষার মূল হচ্ছে ধ্বনি। এই ধ্বনি অর্থগত দিকটার জন্যই আমরা শব্দ তৈরি করি এবং বাক্য দিয়ে মনের ভাব প্রকাশ করি অন্যজনের কাছে। আমরা মনের ভাব প্রকাশ করি এবং অন্যজন শুনে তা আমরা যে মনের ভাব প্রকাশ করি সেটা বুঝতে পারে। অর্থবোধক ধ্বনির মাধ্যমে আমরা মনের ভাব অপরের কাছে প্রকাশ করি এবং এই ধ্বনি উচ্চারণের জন্য উচ্চারণ শিল্পের বা উচ্চারণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উচ্চারণ বর্তমান আধুনিক যুগে আরও ব্যাপক এবং খুব প্রয়োজন। এই কারণে আমরা কথাবার্তা, আচার আচরণ, মনের ভাব প্রকাশ করি। এছাড়াও যে পারফর্মিং আর্ট আছে, যেখানে সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, আবৃত্তি, নাট্যকলা ইত্যাদিতে শুদ্ধ উচ্চারণের প্রয়োজন আছে। এই বিবেচনায় আমাদের এই উচ্চারণ চ্যাপ্টারটা সুন্দর করে পড়তে হবে। উচ্চারণ পড়তে গেলে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে, আমরা জানি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। সেই বর্ণগুলোর উচ্চারণ, আমাদের বর্ণমালা 50টি, এই বর্ণগুলোর ধ্বনিগত স্থান, উচ্চারণগত স্থান, সেই জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। আর উচ্চারণ এই কারণে প্রয়োজন যে আমরা যা উচ্চারণ করি তার বোধগম্যতা অন্যের কাছে সুন্দরভাবে প্রকাশ পায়। আজকে আমরা অধ্বনির উচ্চারণ জানব, উচ্চারণ পড়ব। আমি আগে বলেছি, শব্দের অবস্থান ভেদে দুই রকমের অধ্বনির উচ্চারণ লিখিত হয়। এক, স্বাধীনভাবে ব্যবহৃত অ, যেমন অমর, অনেক। 2, শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে বিলীনভাবে ব্যবহৃত অ, যেমন কর, বল। এখানে আমরা দেখব ক যুগ অ যুগ র যুগ অ, ব যুগ অ যুগ ল যুগ অ, এভাবে বর্ণের মধ্যে অ বিলীনভাবে আছে। শব্দের অধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়। এক, বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, যেমন অমল, অনেক, কত। 2, সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ, যেমন অভ্যাস, অমনি, মন। আর এই উচ্চারণগুলিতে আমরা দেখব অনেকটা অটা ওকারের মতো উচ্চারিত হয়েছে। অধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ দেখব দু একটা ব্যবহার এখানে। শব্দের প্রথমে বা শব্দের আদিতে নাবোধক অ, যেমন অটল, অচল। অ কিংবা আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনি বিবৃত হয়। অমানিসা, অনাচার, সদা, কথা ইত্যাদি। শব্দের মধ্যেও অন্তে পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অটা বিবৃত হয়, যেমন কলম, বৈধতা, যত, শ্রেয়। ঋ ধ্বনি, এ ধ্বনি, ওই ধ্বনি এবং ঔ ধ্বনির পরবর্তী অ প্রায়ই বিবৃত হয়, যেমন তৃণ, দেব, ধৈর্য। অনেক সময়ই
ই ধ্বনির পরের অ বিবৃত হয়, যেমন গঠিত, মিত, জনিত ইত্যাদি। আমরা বাংলা উচ্চারণ সূত্রে আজকে অধ্বনির সূত্র পড়ব, উচ্চারণের রীতি পড়ব। অধ্বনি বাংলা উচ্চারণ রীতিতে তিনভাবে উচ্চারিত হয়: শব্দের প্রথমে অ, মাঝখানে এবং শেষে। শব্দের প্রথমে যে উচ্চারিত হয় তাকে আমরা আদ্য এর সূত্রগুলো বলবো। শব্দের মাঝখানে মধ্য এবং শব্দ শেষে অন্ত। আজকে আমরা আদ্য এর প্রথম সূত্রটা পড়ব। 1 নম্বর সূত্রে বলা হয়েছে শব্দের প্রথমে যদি অ থাকে স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত এবং এরপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, জফলা, ক্ষীয় এবং অজ্ঞ অর্থে বর্গীয় যোজক ইও যুক্ত থাকে, তবে সেই অয়ের উচ্চারণ সাধারণত ও বা ওকারের মতো হয়। যেমন আমরা এক এক করে উদাহরণগুলো দিব। ই, অতি অথবা অত হয়, করি, অসি, অভিমান, রতি, মতি, পতি, গতি, অধিকার, ওই, হই, রই, কই, মই, দই। এরপরে আমরা দেখব দীর্ঘ ইকার এর উদাহরণ। অধীন, সতী, গভীর, মনীষা, পত্নী, শরীর, নদী, শশী। হ্রস্ব উকারের বউ, অনুকূল, অনুমান, অরুণ, তরুণ, গরু, মরু, বকুল, মধু, অনুভব, তরু, অনুষ্ঠান, চতুর। দীর্ঘ উকার ময়ূর, অনুদিত, মসুর, বধূ। ঋকার মসৃণ, বক্তৃতা, যকৃৎ, কর্তৃপক্ষ। এরপরে আমরা দেখব জফলা। অদ্য, অত্যন্ত, অত্যাচার, পদ্য, গদ্য, সদ্য, পণ্য, সভ্য, তথ্য, লভ্য, শল্য, সন্ধ্যা, সজ্জা। এই জফলার ব্যতিক্রম হিসেবে যে শব্দগুলো আমরা পাই: বন্ধা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, কণ্ঠ, অন্ত, অন্ত্যেষ্টি। এই শব্দগুলোতে আদ্য অয়ে থেকে যায়। বর্গীয় যযোগীয় যেটা উচ্চারণ গ, যজ্ঞ। ক্ষীয়, অক্ষ, পক্ষ, কক্ষ, রক্ষা, লক্ষণ, বক্ষ। ব্যতিক্রম হিসেবে যে শব্দগুলো আমরা পাই: লক্ষণ, যক্ষা। এখানে নির্দেশনা হচ্ছে ক্ষীয়ের সঙ্গে অন্য বর্ণ যুক্ত হয় বলে এই আদ্য অগুলো ওকারের মতো উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ অটা অয়ে থেকে যায়। ব্যতিক্রম আমরা যে সূত্রটা পড়েছি, শব্দের প্রথমে যদি অ থাকে স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত, তারপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ ইকার, জফলা, ক্ষীয়, অজ্ঞ অর্থবর্গীয়, যযোগীয়। সেই সূত্রের ব্যতিক্রম হিসেবে আমরা এখানে পাচ্ছি না অর্থে যদি অ বা না বোধক অর্থে, নেতিবাচক অর্থে যদি অ থাকে কিংবা সহিত অর্থে স হয়, তবে কোনো অবস্থাতেই আদ্য কিংবা সেই স ওকারের মতো উচ্চারণ হবে না। নাবোধক অর্থে অবিচার, অনিন্দ, অনিয়ম, অসীম, অধীর, অনিশা, অটুট, অতুল, অনুন্নত, অদৃষ্ট, অক্ষম, অজ্ঞ, অজ্ঞাত, অজ্ঞান, অন্যায়, অব্যয় ইত্যাদি। সহিত অর্থে স, সঠিক, সচিত্র, সবিশেষ, সবিনয়, সতীর্থ, সঠিক, সস্ত্রীক, সসীম, সজীব, সহৃদয়, সমূল, সক্ষম, সজ্ঞান, সহৃদয়। এসব শব্দ যদি ব্যক্তির নাম হয় তাহলে অটা ওকার রূপে উচ্চারিত হয়। যেমন অসীম,
অতুল প্রসাদ। এতক্ষণ আমরা সূত্র পড়েছি, যে সূত্রটা, এখন আমরা দ্বিতীয় সূত্রটা পড়ব। দ্বিতীয় সূত্রে আছে শব্দের প্রথমে যদি অযুক্ত বর্ণে রফলা থাকে সেই আদ্য অটাও ওকারের মতো উচ্চারিত হয়। যেমন ক্রম, শ্রম, গ্রহ, গ্রন্থ, ব্রত, ত্রস্ত, ভ্রম, প্রভাত, প্রকাশ, দ্রব্য। প্রকৃত, ভ্রষ্ট, প্রধান, প্রণাম, প্রথম, প্রতি, প্রচুর। ব্যতিক্রম পাবো আমরা এখানে অযুক্ত রফলার পরে যদি অন্তস্থ অ থাকে সেই অয়ের উচ্চারণ প্রায়শ অবিকৃত থাকে, অর্থাৎ অটা অই থেকে যায়। যেমন ক্রয়, শ্রয়, ত্রয়। 3 নম্বর সূত্রটা পড়ব। সাধু ভাষায় ব্যবহৃত বেশ কিছু শব্দে এবং যেসব ক্রিয়াপদের বানানে ইকার আছে কিন্তু চলিত ভাষায় সেই ইকার বিলুপ্ত হলেও তার পূর্ববর্তীও প্রায়শ ওকারের মতো উচ্চারিত হয়। যেমন করিবার, করবার, ধরিবার, ধরবার, মরিবার, মরবার, করিল, করল। ধরিয়া, ধরে, কলিকাতা, কলকাতা। ব্যতিক্রম হইব, হব, কহিব, কব, লইব, লব, রহিব, রব, রহিবে, রইবে। 4 নম্বর সূত্র। যেসব রেফযুক্ত শব্দের পুরনো বানানে চফলা ছিল সাম্প্রতিক লেখায় তা আর ব্যবহৃত হয় না, সেসব শব্দের প্রমিত উচ্চারণে আদ্য সাধারণত ওকারের মতো উচ্চারিত হয়। যেমন পর্যন্ত, পর্যায়, চর্যাপদ, পর্যবেক্ষণ। সৌন্দর্য, ঐশ্বর্য। 5 নম্বর নিয়ম। একাক্ষর বিশিষ্ট বা মনোসিলবিক যে শব্দ আছে সেই শব্দের প্রথমে যদি অ থাকে এবং পরে দন্ত ন থাকলে কোথাও কোথাও সেই অয়ের উচ্চারণ ওকারের মতো হয়। যেমন মন, বন, জন ইত্যাদি। তবে মনে রাখতে হবে প্রযুক্ত শব্দ সমাসবদ্ধ বা সন্ধিবদ্ধ হলে আদ্য অবিকৃত থাকে, অর্থাৎ অটা অয় উচ্চারিত হয়। যেমন জনরব, জনগণ, জনশ্রুতি, বনস্পতি, ধনপতি ইত্যাদি। এতক্ষণ আমরা আদ্য অয়ের সূত্রগুলো পড়েছি। এখন আমরা পড়ব মধ্য অয়ের সূত্র। মধ্য অয়ের 1 নম্বর সূত্রটা হচ্ছে আদ্য অয়ের 1 নম্বর সূত্র। আদ্যয়ে আমরা যে নিয়মটা পড়েছি যে শব্দের প্রথমে যদি অ থাকে, অর্থাৎ শব্দের প্রথমে যেসব কারণে অ থাকে অটা ওকারান্ত উচ্চারিত হয়। মধ্য অয়ের সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে আদ্য অয়ের প্রথম সূত্রটা। আদ্য অয়ের যে যে কারণে আমরা ওখানে পড়েছি যে শব্দের প্রথমে যদি অ থাকে স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত, এরপরে যদি রস্যইকার, দীর্ঘইকার, রস্যুকার, দীর্ঘইকার, রিকার, জফলা, অজ্ঞ অর্থে বর্গীয়, যজগীয় এবং ক্ষীয় থাকে তাহলে আদ্য অটা ওকার উচ্চারিত হয়। ঠিক একই নিয়মে মধ্য অটাও ওকার উচ্চারিত হবে, অর্থাৎ শব্দ মধ্যস্থিত অব্যঞ্জনে যুক্ত আদ্য অয়ের মতোই ইকার, দীর্ঘইকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, ক্ষীয়, অজ্ঞ অর্থে বর্গীয়, যজগীয়, জফলার আগে থাকলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়ে যায়। যেমন কাকলি, প্রণতি, অবগতি, সুমতি, বিরতি, দীর্ঘইকার, জননী, ধরণী, তপস্বী, রমণী, তরণী, রস্যউকার, অতনু, দীর্ঘউকার, উপকূল, সমভূমি, ক্ষীয়, সুদক্ষ, বিপক্ষ, বর্গীয় জফলা, সুদক্ষ, বিপক্ষ, ক্ষীয়র উদাহরণ সুদক্ষ, বিপক্ষ, জফলার উদাহরণ অদম্য, আলস্য।
অগত্যা, সৌজন্য, অসভ্য, অকথ্য, অমসৃণ। 2 নম্বর সূত্র, 3 বর্ণে বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্যের আগে যদি অ, আ, এ এবং ওকার থাকে তবে সাধারণত সে অয়ের উচ্চারণও ওকারের মতো হয়। অকার: মতন, রতন, শতক, জলদ, বলদ, কলস, ফসল। আকার: কাজল, পাগল, ছাগল, কাগজ, কানন, ডাগর, নাগর, বাদর, আদর, সাগর। একার: বেতন, চেতন, লেহন, কেশব, শেখর। ওকার: লোচন, সুধন, তুষণ, শোষণ, পুষণ, ওজন, কুমল, ছুয়র। প্রিয় শিক্ষার্থী, এখানেও আমাদের মনে রাখতে হবে 3 বর্ণে গঠিত শব্দটির প্রথমও যদি না বোধক এবং সহিত অর্থে স হয় তবে মধ্য অ অবিকৃত থাকবে, ঠিক আদ্যয়ের সূত্রের মতো। যেমন না অর্থে অ, মধ্য অ, অমল, অমর, অনর, অটল, অচল, অজয়। সহিত অর্থে স, সরস, সবল, সজল, সচল, সরব, সলজ্জ ইত্যাদি। মধ্য এর 3 নম্বর সূত্রটা, বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে সমাসবদ্ধ, যে শব্দগুলো সমাসবদ্ধ বা সংস্কৃত বা তৎসম শব্দ পদ প্রচলিত আছে, যেগুলো পৃথক উচ্চারণে হসন্ত উচ্চারিত হয়, যার মধ্যে অনেক ক্ষেত্রে ওকার রূপে উচ্চারিত হয়। যেমন পথচারী, পৃথক উচ্চারণে পথ; বনবাসী, পৃথক উচ্চারণে বন; দীনবন্ধু, পৃথক উচ্চারণে দিন ও রণতুর্য, পৃথক উচ্চারণে রণ; মেঘমালা, পৃথক উচ্চারণে মেঘ; লোকসঙ্গীত, পৃথক উচ্চারণে লোক; গণতন্ত্র, পৃথক উচ্চারণে গণ; ধনতন্ত্র, ধন; জনমত, জন ইত্যাদি। কিন্তু আধুনিককালে এ ধরনের বহু পদের মধ্যে মাঝের অ, অকার হসন্ত রূপে উচ্চারিত হচ্ছে এবং প্রমিত উচ্চারণ রূপেও স্বীকৃতি লাভ করেছে। যেমন রাজপুত্র, ফুলশয্যা, রাজনীতি, লোকনাথ, মেঘদূত, লোকসভা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা পড়েছি আদ্য এর সূত্রগুলো, মধ্য এর সূত্রগুলো। এবার আমরা দেখব অন্ত এর কয়েকটি সূত্র, যে সূত্রগুলো পড়লে আমরা অনেকগুলো শব্দের উচ্চারণ সুন্দরভাবে করতে পারবো। অন্ত অ মানে শেষ, অন্ত মানে শেষ। 1 নম্বর সূত্র, বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে যেগুলো বিশেষ্য রূপে ব্যবহৃত হলে শেষও হসন্ত রূপে বা হলন্ত রূপে উচ্চারিত হয়, কিন্তু ওই একই শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে ওকারান্ত উচ্চারিত হয়। যেমন আমরা দেখি, বিশেষ্যগুলো দেখো এই দিকে দেওয়া আছে, বিশেষণগুলো এই দিকে দেওয়া আছে। বিশেষ্য হচ্ছে গতকাল, আর কালটাকে আমরা বলি বিশেষণে কালো, অর্থাৎ কালো চোখ। সোমবার, আর বিশেষণে আমরা বলি 12 জুন, অর্থাৎ সংখ্যা বোঝাতে। খাট, অর্থাৎ খাটখানা, আর বিশেষণে বলি খাটো, খাটো লোক। ভাল, কপাল অর্থে ভাল বিশেষ্যে, আর বিশেষণে আমরা সু অর্থে বলি ভালো। 2 নম্বর নিয়ম, ত এবং ইতপ্রত্যয় যুগে গঠিত শব্দের শেষও সাধারণত ওকারান্ত উচ্চারিত হয়। যেমন হত, মত, গত, নত, রত। এছাড়াও আছে নিয়মিত, পঠিত, চলিত, পালিত, গলিত, রক্ষিত, ধৃত, মৃত ইত্যাদি প্রচুর শব্দ আমরা দেখে নিব। 2 নম্বর সূত্রের কিছু ব্যতিক্রম আছে। ইতপ্রত্যয় যুগে গঠিত শব্দ বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হলে শেষও হসন্ত রূপে উচ্চারিত হয়, যথা গীত, মদ, আনন্দরক্ষিত, মাধুরী দীক্ষিত। সূত্র 3, তর, তর এবং তম প্রত্যয় যুগে গঠিত শব্দের শেষও সাধারণত ওকার উচ্চারিত হয়। যেমন অধিকতর, উচ্চতর, ভিন্নতর, গুরুতর, বৃহত্তর। ত
তম, সর্বোত্তম, অধিকতম, বৃহত্তম, নিকৃষ্টতম, নিম্নতম। সূত্র 4, শব্দের শেষের অয়ের আগে যদি ঋকার, ঐকার, ঔকার, অনুস্বার কিংবা বিসর্গ থাকে তবে সেই অয়ের উচ্চারণ সাধারণত অকারান্ত হয়ে থাকে। যথা ঋয়ের উদাহরণ কৃষ, বৃষ, তৃণ, মৃগ, নৃপ, মৃত, ঘৃত। ঐকার তৈল, শৈল, স্ত্রৈণ, জৈন, দৈব, বৈধ, নৈব। ঔকারের উদাহরণ গৌণ, মৌন, মৌল, পৌর, সৌর, লৌহ। অনুস্বারের উদাহরণ বংশ, অংশ, বিংশ, কংস, অংশ। তোমরা দেখতে পাচ্ছ এক অংশ তালবস্য দিয়ে যেটার অর্থ ভাগ, আরেক অংশ দন্তস্ব দিয়ে যেটার অর্থ কাত। বিসর্গ দুঃখ। এছাড়াও কিছু ব্যতিক্রম আছে এখানে, যেমন দৌড়, শৌচ, পৌষ। 5 নম্বর সূত্র, শব্দ শেষে যুক্তবর্ণ থাকলে শেষের অসাধারণত অকারান্ত হয়ে থাকে। যথা শক্ত, যত্র, তত্র। প্রাপ্ত, ধর্ম, বিপ্র, ত্রস্ত, গন্ধ, মন্দ, অঙ্ক, প্রশ্ন। 6 নম্বর সূত্র, বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে ঢয়শূন্য র থাকলে সাধারণত অন্ত অ উকারান্ত উচ্চারিত হয়ে থাকে। যেমন হয়ের উদাহরণ বিবাহ, মোহ, কলহ, দেহ, বিরহ, বিগ্রহ, মেহ, স্নেহ। এবং ঢয়শূন্য রয়ের উদাহরণ গূঢ়, র যেখানে আমরা দেখব আর এইচ এর মতো উচ্চারণ হয়, গূঢ়, গুঁড়ো নয়, গাঢ়, গাঢ় নয়, পৌঢ় এবং দৃঢ়, দৃঢ় নয়। যদি মাসের নাম হয় তাহলে সেটা উচ্চারণ হবে আষাঢ়, অর্থাৎ আর এইচ উচ্চারণ হবে না। তো আমরা যে সূত্রগুলো পড়লাম আশা করি বাসায় এই সূত্রগুলো তোমরা লিখে খাতায় নোট করে চর্চা করবে এবং এই উচ্চারণে আর কোন কোন তোমাদের অসুবিধা বা সমস্যা আছে আমাকে ইনবক্স করে জানাবে। পরবর্তী ক্লাসে সেটা আমি তোমাদেরকে সমাধান দিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, আমি চাই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার জুম অ্যাপের মাধ্যমে দেখা হবে। তোমরা তোমাদের নিজস্ব যে মোবাইল আছে সেখানে জুম অ্যাপ ডাউনলোড করে আমাকে জানাবে। আমি জুমের মাধ্যমে তোমাদেরকে সরাসরি লাইভে ক্লাস করব। সেই ক্লাসে তোমরা যে প্রবলেমগুলো আছে আমাকে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবে। সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। এবং আমি ইতিমধ্যে অন্যান্য ক্লাসগুলো জুমে ক্লাস চেষ্টা করছি, বিশেষ করে অনার্সের ক্লাসগুলো ব্যাপক সাড়া পেয়েছি। আমি আশা করি পরবর্তী সময়ে তোমরাও আমার সাথে জুম লাইভে শেয়ার করবে। দেখা হবে জুমে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই ব্যাকরণের উচ্চারণ সূত্রের ক্লাস শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।